আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। স্যার ঠিকই তো বলেছে, ওই ছেলেটা এখন হানিমুনে। উপস্থিত সকলে একই সাথে কি বলে উঠল। শেহরাজ ছাদের শেষ প্রান্তে গিয়ে দুই হাত পকেটে গুজে দাঁড়িয়ে বলল, রিফাতের বিয়ে হয়ে গেছে আজ সন্ধ্যায়। এখন রিফাত হানিমুনে গেছে। সারবাজ বলল, বিয়ে কার সাথে হলো ওর? ওর গার্লফ্রেন্ডের সাথে। আরবাজ বলল, কিন্তু ভাইয়া তুমি ওই ছেলেটাকে কিছু না বলে ছেড়ে দিল। তোরা হয়তো ভুলে যাচ্ছিস, কোনো নির্দোষ মানুষকে আমি আঘাত করি না। আইব বলল, এই সুমুকে বিয়ে করতে চেয়েছিল, তাহলে ও কিভাবে তোর কাছে নির্দোষ হলো? শেহরাজ আইবের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, ও সুমুকে বিয়ে করতে চায়নি, ও অজান্তা নামের একটা মেয়েকে ভালোবাসে। রিফাতের মা রিফাতকে নিজের অসুস্থতার ভয় দেখিয়ে বিয়েতে রাজি করিয়েছিল। এই বিয়েটা সুমুকে সারা জীবনের জন্য কষ্ট দেওয়ার জন্য করানো হতো, কারণ রিফাত কোনোদিনও সুমুকে তার ভালোবাসার মানুষটার জায়গা দিতে পারতো না। সুমুর এই বিয়েটা প্রি প্ল্যান করে দেওয়া হচ্ছিল। রাহিন দ্রুকুজকে বলল, কিন্তু ফুফি আন্টি তো বলল যে রিফাত ভালো ছেলে, নিজের ইচ্ছা মতো দিয়েছে। আর রিফাতের সম্পর্কে নাকি তিনি সব খবর নিয়েছিল। শেহরাজ বাঁকা হেসে বলল, সবটা মিথ্যা ছিল, প্ল্যান মাফিক করা হয়েছিল। আর এই প্ল্যানের পিছনে ছিল খুশি আন্টি, মিনা আন্টি আর ইফতিয়া। সকলে অবাক হয়ে গেল। রাহিন অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল শেহরাজের দিকে। শেহরাজ রাহিনের অবস্থা বুঝতে পেরে সবটা খুলে বলল সবাইকে। রাহিন আর কোনো কথা বলল না, চুপ করে রইল। নিহাল বলল, তাহলে এগুলো কেন প্রালি? রিফাতের টাকায় কেনা বলে? শেহরাজ হেসে বলল, এগুলো সব আমার টাকায় কেনা। তাহলে প্রালি কেন? প্রথমত এগুলো রিফাতের পছন্দ করা, দ্বিতীয়ত রিফাতের গার্লফ্রেন্ড আজ এই সেম জিনিস পরে রিফাতকে বিয়ে করেছে। সেদিন রিফাতের পছন্দ করা সব কিছু দুটো করে কেনা হয়েছিল, সুমু আর অজান্তার জন্য। সুমুর জন্য কেনা জিনিসগুলো আমার টাকায় কেনা, আর অজান্তারগুলো রিফাতের টাকায় কেনা। আর রিফাতের পছন্দ করা জিনিস আমার বউ ব্যবহার করবে, তোরা ভাবলি কি করে? আর যেগুলো পরিয়ে রিফাত তার গার্লফ্রেন্ডকে আজ বিয়ে করেছে, সেই সেম জিনিস পরিয়ে শেহরাজ খান তার সুইটহার্টকে বিয়ে করবে। টু ফানি। রিসান কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলল, খুশি আন্টিদের প্ল্যান সম্পর্কে তুই কি করে জানলি? আমরা বলেছি। সকলে পেছনে ঘুরে তাকালো। লামিয়া আর নাজবিন দাঁড়িয়ে আছে ছাদের দরজায়। ওদের দুজনকে দেখে সকলে অবাক হলো। শেহরাজ ভ্রুকুচকে বলল, তোমরা ওকে একা রেখে এখানে এসেছো কেন? নাজবিন গলার স্বর নিচু করে বলল, আপনি এখন রুম থেকে যান ভাইয়া, আপুর এখন আমাদের থেকেও আপনাকে বেশি দরকার। আয়ুব হেসে বলল, এসকে, আজ তো তোর বাসরাত, কিন্তু আজ তো তুই বাসা করতে পারবি না। সুমু তো ঘুমিয়ে আছে, থাক, মন খারাপ করিস না। সুমু সুস্থ হলে আমরা সকলে মিলে তোদের জন্য লাক্সারি বাসর রাতের ব্যবস্থা করব। শেহরাজ রাগী লুক নিয়ে এক পলক আয়ুবের দিকে তাকিয়ে হনহন করে হেঁটে চলে গেল। শেহরাজ ছাদ ছেড়ে যেতে সকলে উচ্চস্বরে হেসে উঠল। শিকদার বাড়িতে আজ পুরো থমথমে পরিবেশ। সকাল থেকে সকলে চুপচাপ। রোজকারের মতো ড্রয়িং রুমে আজ কারো ভিড় নেই। সকলে যার যার মতো রুমের মধ্যে আছে। শামীম সাহেব এখন অনেকটা সুস্থ। ঘুম ভাঙার পর মেয়ের খবর জানার জন্য উতলা হয়ে পড়েছিলেন তিনি। হাসি বেগম সব কিছু খুলে বলেন শামীম সাহেবকে। তারপর থেকে শামীম সাহেব আরও চুপ মেরে গেছে। শেহরাজ কাল রাত থেকেই খুব প্রফুল্ল মেজাজে আছে। সকালে একবার বন্ধুদের সাথে নিয়ে বাইরে ঘুরে এসেছে। সুমুর সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে শেহরাজের রুমে দেখে খুব অবাক হয়েছে। মস্তিষ্ক আস্তে আস্তে সচল হতেই কাল রাতের কথা মনে পড়ে সুমুর। শামীম সাহেবের কথা মনে পড়তেই ছুটে যায় শামীম সাহেবের কাছে। খুশি বেগম আর মিনা বেগম কাল রাতের পর থেকে ক্ষেপে আছেন। সুমুর ক্ষতি করাটা এখন তাদের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাইশা কাল পরশু বাড়িতে চলে যাবে। বাড়ির বাড়ির কারো মনের অবস্থা খুব একটা ভালো না। সুমু দুপুরে খেয়ে এসে বলে এসেছিল শামীম সাহেবের কাছে। কাল রাতের পর শেহরাজের সাথে আর দেখা হয়নি সুমুর। দেখা হয়নি বলে ভুল হবে, সুমু নিজে থেকে দেখা করতে চায়নি।
শেহরাজের রুমের দরজার বাইরে দাঁড়িয়ে আছে সুমু। ভেতরে যেতে খুব অস্বস্তি বোধ করছে। এতদিনের পরিচয়টা কেমন এক নিমেষেই বদলে গেল। সুমুর খান সাহেবের যদি অন্য কেউ না থাকতো তাহলে হয়তো আজকে সুমু খান সাহেবের বউ হওয়ার খুশিতে পাগল হয়ে পাবনা চলে যেত, কিন্তু এখন সে কিছুতেই এই বিয়েটাকে মেনে নিতে পারছে না। হঠাৎ রুমের ভেতর থেকে শেহরাজ বলল, বাহিরে দাঁড়িয়ে অনশন না করে ভেতরে আসো। রুমের দরজার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সুমু। আলতো হাতে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। রুমটা ডিম লাইটের লাল আলোয় আলোকিত, দেখতে বেশ রোমাঞ্চকর লাগছে। রুমটার চারিদিকে একবার চোখ ঘুরিয়ে দেখে নিল সুমু। শেহরাজকে একধানে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তারাই ভরা আকাশের দিকে একধানে তাকিয়ে রইল সুমু। আজ তার সাথীর সাথে অনেক কথা বলার আছে সুমুর। আকাশের চাঁদও সুমুর দিকে তাকিয়ে সুমুর কথা শোনার অপেক্ষায় আছে। এইভাবে কেটে গেল কতটা সময় কে জানে। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেল সুমু, সাথে চেনা পরিচিত পারফিউমের মিষ্টি সুবাস। চোখ বন্ধ করে সুবাসটাকে বুক ভরে টেনে নিল সুমু। শেহরাজ সুমুর কর্ম দেখে নিঃশব্দে আলতো হাসল। কতটা সময় গেল কে জানে। ওভাবেই দুজনে চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। শেহরাজ নীরবতা ভেঙে বলল, রুমে চলো সুমু, এখানে দাঁড়িয়ে থাকলে জ্বরটা আবারও ফিরে আসবে। চোখ খুলে তাকালো সুমু, কণ্ঠে কাতরতা নিয়ে বলল, আপনি এমন কেন করলেন খান সাহেব? শেহরাজ এক পা এগিয়ে সুমুর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, কোনটা? সুমুর দৃষ্টি আকাশের চাঁদের দিকে আফসোসের স্বরে বলল, এই বিয়েটা। তাই শেহরাজ অকপটে জবাব দিল, শেহরাজ খানের চোখের সামনে কোনো মায়ের জাতিকে নিয়ে কেউ বাজে কথা বললে সেটা শেহরাজ খান মেনে নিতে পারে না। সুমু ঘুরে দাঁড়ালো শেহরাজের দিকে। শেহরাজের চোখের দিকে তাকিয়ে বলল, বলে বিয়ে করে নেবেন? আপনার ভালোবাসার মানুষটার কি হবে এখন? শেহরাজ তাকালো সুমুর দিকে, ভালো করে কিছুক্ষণ পরখ করলো সুমুকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও বলল, ওমানে ফিরে গিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তুমি তখন আমার বাসায় সার্ভেন্ট হিসেবে থাকবে। রোজ 3 বেলা আমার আর আমার হবু বউয়ের জন্য চা কফি বানিয়ে খাওয়াবে। আর তাছাড়া তুমি নিজেও তো এমনটা চেয়েছিলে। ছলছল করছে সুমুর চোখ দুটো। কান্নাকে সুমু তার চিরসাথী বানিয়ে নিয়েছে। শেহরাজের চোখ থেকে চোখ সরিয়ে নিল সুমু। ওই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। পুনরায় আকাশের দিকে তাকিয়ে বলল, তার একটা ছবি দেখাবেন? কেন? নিঃসন্দেহে সে একজন ভাগ্যবতী নারী। একজন অভাগী হয়ে একজন ভাগ্যবতী নারীকে দেখার কৌতূহলটা খুব বেশি জেকে ধরেছে আমাকে। তাই তাকে একটিবার দেখে নিজেকে একটু ভাগ্যবতী ভাবতে চাই। যদিও তাকে দেখতে চাইবার মতো কোনো যোগ্যতা আমার নেই, তবুও। ঠিক আছে, তোমার ইচ্ছাটা আমি পূরণ করে দিব, তবে ছবিতে না, ফেস টু ফেস দেখা করাবো। সুমু আর কোনো কথা বলল না, চুপচাপ রুমের ভেতরে চলে আসলো। শেহরাজও সুমুর পিছু পিছু রুমে চলে আসলো। সুমু মেঝেতে বিছানা করছে নিজের জন্য। শেহরাজ এগিয়ে গিয়ে মেঝেতে বিছানাকে পা দিয়ে লাথি মেরে নষ্ট করে দিল। সুমু কোনো কথা না বলে এলোমেলো করে দেওয়া বিছানাটাকে আবারও ঠিক করতে লাগলো। শেহরাজ রূপুজকে বলল, এইসব সিনেমাটিক ড্রামা অফ করে চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ো। সুমু তবুও কোনো কথা না বলে নিজের কাছে মন দিল। শেহরাজ এগিয়ে গেল সুমুর কাছে। সুমুর বাহু ধরে টেনে দাঁড় করালো সুমুকে। চোখ তুলে তাকালো সুমু। শেহরাজ দাঁতে দাঁত চেপে বলল, সোজা কথা কানে যায় না, তাই না? যা বলেছি তাই করো। আমার সাথে ঘাড়তারামি একদম করতে আসবে না। চুপচাপ বেডে গিয়ে শুয়ে পড়ো, নয়তো ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিব। শালা, আমি ভালো হলে গোটা দুনিয়াটাই খারাপ হয়ে যায় দেখছি। সুমু আফসোসের স্বরে বলল, কেন খান সাহেব, আপনি খারাপ বুঝি? শেহরাজ কিছুটা অস্বস্তি বোধ করলো। প্রসঙ্গ পাল্টে বলল, তোমার শরীরে জ্বর জ্বর ভাবটা এখনো আছে। নিচে শুলে জ্বরটা আবারও ফিরে আসতে পারে। সো বেশি কথা না বলে যেটা বলেছি সেটা করো। সুমু তার ছেলের হাসি দিয়ে বলল, দয়া করছেন? শেহরাজ একভ্রু উঁচু করে তাকিয়ে বলল, দয়া? হ্যাঁ, দয়া। দয়া করছেন আপনি আমাকে। প্রথমত, আমার মান সম্মান বাঁচানোর জন্য নিজের ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও আমাকে বিয়ে করে দয়া করেছেন। আর দ্বিতীয়ত, মেঝেতে শুলে আমার জ্বর আবার ফিরে আসতে পারে বলে আমাকে বেডে শুতে দিয়ে দয়া করছেন। শেহরাজ 3 আঙুলের সাহায্যে সুমুর চোয়াল চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, শেহরাজ খানের কাছে কৈফিয়ত চাইছো? তোমার তো নিজেকে ভাগ্যবতী মনে করা উচিত যে তুমি শেহরাজ খানের বর্তমান লিগ্যাল ওয়াইফ। তুমি কি ভাবো মেয়ে, তোমাকে নিয়ে সারাদিন পড়ে থাকার মতো এত সময়
আমার কাছে আছে। বুঝেছি, সোজা কথা তোমার কানেই ঢুকবে না, তোমাকে তোমার ভাষায় বোঝাবো আমি। কথাগুলো বলে সুমুকে টেনে নিয়ে বেডের ওপর ফেলে দিল। রাগে গা জ্বলে যাচ্ছে সুমুর, তবুও কোনো কথা না বলে বিছানা থেকে নেমে যেতে চাইল। সেরা সুমুকে রেখে আলমারির কাছে গেল। আলমারি থেকে সুমুর 4টে ওড়না বের করে আনলো। আজ সকালে সুমুর যাবতীয় জিনিসপত্র শেহরাজের রুমে শিফট করা হয়েছে। সেখান থেকে 4টে ওড়না বের করে আনলো শেহরাজ। 2টা ওড়না দিয়ে সুমুর 2 হাত বাঁধলো বেডের সাথে, আর বাকি 2টা ওড়না দিয়ে 2 পা বাঁধলো। 2 হাত পকেটে গুজে সুমুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি এভাবে সারা রাত পড়ে থাকবে? শেহরাজ সুমুর পায়ের কাছ থেকে ব্ল্যাঙ্কেটটা নিয়ে সুমুর শরীরে জড়িয়ে দিল। তারপর কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে গিয়ে বসলো ল্যাপটপের সামনে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। ছাদের 2 প্রান্তে দাঁড়িয়ে রয়েছে 2জন ব্যক্তি। কারো মুখে রাটুকু অব্দি নেই। নীরবতা ভেঙে শামীম সাহেব বলল, বিয়েটা কি তুমি ভেবে করেছো? শেহরাজ পকেটে হাত ঢুকিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, শেহরাজ খান তার জীবনের প্রতিটা কাজ ভেবে করে শ্বশুরমশাই, কিন্তু আপনার মেয়েকে ভালোবাসার সময় এত ভেবে বাসিনি। শামীম সাহেব কেঁপে উঠলেন। শেহরাজ শামীম সাহেবের অবস্থা দেখে গোপনে দুষ্টু এসে বলল, পরশু আপনার মেয়েকে নিয়ে হানিমুনে যাচ্ছি, দোয়া করবেন আমার জন্য। শামীম সাহেব শেহরাজের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। কিছুক্ষণ শেহরাজের দিকে তাকিয়ে থেকে গদগদ করে ছাদ থেকে নেমে চলে গেল। বলার অনেক কিছু থাকলেও শেহরাজের নির্লজ্জ মার্কা কথা শোনার পর নিজের কথাগুলো বলার রুচি মরে গেছে শামীম সাহেবের। শেহরাজ তার শ্বশুরমশাইয়ের অবস্থা দেখে উচ্চস্বরে হেসে উঠল, একদম প্রাণখোলা হাসি, যেই হাসিতে যে কোনো মেয়ে পাগল হতে বাধ্য। নিজের ভালোবাসার মানুষটার মুখে অন্য কারোর নামটা পর্যন্ত সহ্য হয় না, সেইখানে যে সেই মানুষটার যদি অন্য একটি ভালোবাসার মানুষ থাকে, এটা দুনিয়ার কোনো মানুষই মেনে নিতে পারে না। ভালোবাসার মানুষটা হবে একদম একান্তই নিজের। যদি অন্য কারো 1%ও হয়, তাহলে যতই ভালোবাসা থাকুক না কেন, সেই মানুষটাকে আমার চাই না। আমার খান সাহেব পুরোটাই অন্য কারো। যেইখানে আমাদের বিয়ে হয়ে গেছে, সেইখানে আমি কিভাবে তার মুখে অন্য কারোর কথা মেনে নিব? সৃষ্টিকর্তা কপালে লিখতেন না তাকে, তবুও মেনে নিতাম, কিন্তু কিছুক্ষণের জন্য লিখে আবারও কেড়ে নেয়ার মানেটা আমার কাছে অস্পষ্ট। হয়তো এর পেছনেও আপনার কোনো কারণ আছে। দুনিয়াতে হয়তো তারাই সবচেয়ে দুঃখী যারা ভালোবাসার মানুষটাকে পেয়েও হারায়। রুমের দরজা খোলা শব্দ শুতেই সুমু ডায়েরিতে কলম চালানো অফ করে দেয়। পেছন ফিরে দেখে তার খান সাহেব দাঁড়িয়ে আছে। চটজলদি ডায়েরিটা ওয়ার্ড্রবের মধ্যে ঢুকিয়ে রেখে চেয়ার ছেড়ে দাঁড়ায়। শেহরাজ ফোনে স্কল করতে করতে বিছানায় পা ঝুলিয়ে বসে। এক পলক সুমুকে পরখ করে আবারও ফোনে মন দিয়ে বলে, এখন তো আমি তোমার হাজব্যান্ড, তাহলে এখনও এত কিসের বিরহ তোমার, যার জন্য সকাল সকাল ডায়েরি নিয়ে বসেছো? সুমু এক পলক শেহরাজের দিকে তাকালো, মাথা নিচু করে রুম ত্যাগ করার জন্য পা বাড়ালো। দরজার কাছে যেতেই শেহরাজ ডেকে উঠল, সুমু। সুমু দাঁড়িয়ে পড়ল, পেছন ফিরে না তাকিয়ে বলল, কিছু বলবেন? ফোনে স্কল করতে করতে শেহরাজ জবাব দিল, কাল কক্সবাজার যাচ্ছি আমরা, রাতারাতির মধ্যেই তোমার প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে নিও। শেহরাজের কথা শুনে সুমু আটকে উঠল। পেছন ফিরে তাকালো শেহরাজের দিকে, আতঙ্কের স্বরে বলল, আপনারা যান, আমি কোথাও যাব না। শেহরাজ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কেন? আমি আর কক্সবাজার যেতে চাই না। কিন্তু সুমু, আমার প্রিয় মানুষটাকে দেখতে হলে তো তোমাকে কক্সবাজার যেতে হবে। কেন? কক্সবাজার কি? দেখো, আমার সব ফ্যান ফলোয়ার্সরা জানে যে আমার সমুদ্র বেশি পছন্দ। তুমিও নিশ্চয়ই জানো আমি আমার ভালোবাসার মানুষটাকে বাংলাদেশে আসতে বলেছি কাল। ওকে যেহেতু তোমাদের সামনে শো করব, সেহেতু সেই শোটা না হয় আমার প্রিয় কোনো এক জায়গাতেই করা হোক। সুমু পারবে না তার খান সাহেবের মুখের ওপর বারণ করতে, কিন্তু সুমুর যেতেও ভয় লাগছে। আবার খান সাহেবের ভালোবাসার মানুষটাকেও দেখার প্রবল ইচ্ছে মনে জেগেছে। সুমু করুণ দৃষ্টিতে শেহরাজের দিকে তাকিয়ে বলল, আমি যাব খান সাহেব। এই সুমুও দেখতে চায় ভাগ্যবতী নারীদের ঠিক কেমন দেখতে হয়। সুমু দেখতে চায় কে সেই ভাগ্যবতী নারী, যে নারী না চাইতেই সুমুর খান সাহেবকে পেয়েছে। সুমু দেখতে চায় খান সাহেব ভাগ্যবতী নারীরা দেখতে ঠিক কতটা সুন্দর হয়। কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল সুমু। শেহরাজ তাকিয়ে রইল সুমুর যাওয়ার পানে। শেহরাজ জানে এখন এই পাগলি অবুঝ মেয়েটা হয়তো কোথাও গিয়ে সকলের অগোচরে খুব কাঁদবে।
তবে শেহরাজ চায় সুমু তাকে হারানোর ভয় পাক। মানুষ একবার হারানোর ভয় পেলে বা হারাতে হারাতে কিছু পেলে সে জিনিসের কদর বেশি করে, যত্ন বেশি করে, ভালো বেশি বাসে। আর যে জিনিস মানুষ সহজে পেয়ে যায় সেই জিনিসের মূল্য বেশি থাকে না মানুষের কাছে। শেহরাজ দেখতে চায় সুমুর চোখে শেহরাজকে পেয়েও হারানোর ভয় ঠিক কতটা। শেহরাজ জীবনের প্রথমবার কোনো মেয়েকে নিঃস্বার্থের মতন ভালোবেসেছে। সেই মেয়ে ঠিক কতটা যোগ্য তার ভালোবাসা পাওয়ার, এইটা শেহরাজ দেখতে চায়। শেহরাজ সুমুর অনুভূতিগুলো বোঝে, তবে এই অনুভূতিগুলো সত্যি ভালোবাসা নাকি ক্ষণিকের আবেগ শেহরাজ জানতে চায়। ড্রয়িং রুমে সকলে উপস্থিত হয়েছে। আনোয়ার সাহেব এই দুদিন চুপ ছিলেন, তবে আজ তিনি সকলের সাথে, বিশেষ করে শেহরাজের সাথে পার্সোনালি কথা বলতে চায়। শামীম সাহেব, রিফাত সাহেব, ইফতিয়াক সাহেব, আনোয়ার সাহেব সোফায় গম্ভীর মুখে বসে আছেন। মিনা বেগম আর হাসি বেগম সকলের জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছেন। খুশি বেগম আজ কোনো কাজে হাত লাগায়নি, মাইশারা সকালে চলে গেছে। ড্রয়িং রুমে সকলে উপস্থিত হলেও শেহরাজ এখনও নিচে নামেনি। আনোয়ার সাহেব রাহিনীর উদ্দেশ্যে বললেন, তোমার বন্ধুকে গিয়ে বলো একটু তাড়াতাড়ি আসতে। রাহিন কিছু বলতে নেবে তার আগেই শেহরাজ হাজির হলো ড্রয়িং রুমে। ঠোঁটের কোণে সবসময় ক্ষুদ্র বাঁকা হাসি লেগেই থাকে তার। সাহেবী স্টাইলে গিয়ে বসলো সোফায় আনোয়ার সাহেবের মুখোমুখি। সকলে তাকিয়ে আছে শেহরাজের দিকে। সুমু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাসি বেগম চায়ের ট্রে এনে টেবিলের ওপর রাখলো। সকলকে একে একে চা দিয়ে সাইডে গিয়ে দাঁড়ালো। খুশি বেগম আর ইফতিয়া ডাইনিং টেবিলে বসে আছে। ইফতিয়া হাতে থাকা আপেলে ছোট ছোট কামড় বসাচ্ছে। মিনা বেগম রান্নাঘরে ছেড়ে এসে দাঁড়ালো হাসি বেগমের পাশে। রাইসা, রাইব, তিশা রুমে বসে পড়ছে। শেহরাজ এক ভ্রু কুঁচকে তাকিয়ে আছে আনোয়ার সাহেবের দিকে। আনোয়ার সাহেব চায়ের কাপে ছোট একটা চুমুক দিয়ে বললেন, বিয়ের দিন রাতে তোমাকে আমি একটা প্রশ্ন করেছিলাম, আজ আবারও করছি। এই বিয়েটা কি তুমি ভেবে করেছো? শেহরাজ অকপটে জবাব দিল। আপনি এক প্রশ্ন বারবার করে কি ভাবছেন? আমার উত্তর বদলে যাবে? আনোয়ার সাহেব মুখটা আরো গম্ভীর করে বললেন, তাহলে তুমি ভেবেই করেছো? আমার একবার বলা কথা 100বার বলার সমান আঙ্কেল। তোমার পরিবার তারা কি এখনো জানে? বিষয়টা না হয় এখন সারপ্রাইজ হিসেবেই থাক তাদের জন্য। তোমার কি মনে হয় তারা আমাদের মেয়েকে মেনে নেবে? মানে তোমরা তো আফগানি, তবে হ্যাঁ এইটা ঠিক যে তোমরা এখন ওমানে থাকো, কিন্তু তবুও আফগানি তো। তোমরা পাঠান, তালেবান, তোমাদের ইন্টারন্যাশনাল ভাষা হলো পাস্ত। তোমার পরিবার কি মেনে নেবে সুমুকে? নিজেদের রীতিনীতির বাইরে গিয়ে কি এই বিয়েটা মানবে তারা? আঙ্কেল, কখনো কখনো রীতিনীতির বাহিরে গিয়েও আমাদের অনেক কিছু করতে হয়, তবে এইসব নিয়ে আপনারা টেনশন করবেন না। এই ব্যাপারগুলো আমার উপর ছেড়ে দিন। বিয়েটা যখন স্বেচ্ছায় করেছি তখন নিজের বউকে সসম্মানে নিজের বাড়িতে তার যোগ্য মর্যাদাটুকু দেওয়া আমার দায়িত্ব। শামীম সাহেব খুব খুশি হলেন জামাইয়ের কথা শুনে, তবে মুখে কিছু বললেন না। আনোয়ার সাহেব বরাবরই শেহরাজকে খুব পছন্দ করতেন। সুমুর মতো মেয়ের জন্য শেহরাজের মতো ছেলেই একদম পারফেক্ট। যে কোনো বাবা মায়ের স্বপ্ন দেখবে এমন ছেলেকে নিজের মেয়ের জামাই হিসেবে। আনোয়ার সাহেব শেহরাজের কথায় ভরসা পেলেন। তিনি জানেন শেহরাজ অবশ্যই সুমুকে ভালো রাখবে। আনোয়ার সাহেব বললেন, তাহলে এখন ঠিক কি করতে চাইছো? সুমুকে কি এখনই নিয়ে যেতে চাইছো সাথে? বিয়েটা যখন করেছি বউ রেখে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না আঙ্কেল। তবে এখন এইসব নিয়ে ভাবছি না, এখনও তো অনেকটা সময় আছে হাতে। সুমুর পাসপোর্ট ভিসা হলে এইসব নিয়ে ভাববো, এখন অন্য কিছু নিয়ে ভাবছি। আনোয়ার সাহেব ভ্রুকুচকে বললেন, কি? কাল আবারও কক্সবাজার যেতে চাই। সুমু, সামিয়া, নাজমিন আমাদের সাথে যাবে। সুমুকে সাথে নিয়ে যাওয়ার পারমিশনটাই বাড়ির কারো থেকে নেওয়ার প্রয়োজন মনে করছি না। আর নাজমিন আর সামিয়াকে নিতে চাই সুমুর জন্য। সুমুর ব্যাপারটা বাদ দিয়ে নাজমিন আর সামিয়ার ব্যাপারটা বলুন। তোমার বউ, তুমি যেখানে খুশি নিয়ে যেতে পারো, তবে কিছুদিন আগেই এমন একটা অঘটন ঘটলো সুমুর সাথে, তাও ওই কক্সবাজারে। এর পরেও তুমি? কথা কেড়ে নিল শেহরাজ। গম্ভীর গলায় বলল, অঘটন যে কোনো সময় যে কোনো জায়গায় ঘটতে পারে, তার মানে এই না যে সুমু সবসময় বাড়িতেই বসে থাকবে। আনোয়ার সাহেব আর কিছু বলল না, মাথা নাড়িয়ে শেহরাজের কথার সাথে সম্মতি জানালো।
ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে সুমু। পরনে ধূসর রঙের 3 পিস, চুলগুলো ছেড়ে রাখা, ওড়নাটা মেঝের সাথে ঝুলছে। শরীরে শীতের বস্ত্র নেই। ব্যালকনি দিয়ে হিমশীতল হাওয়া ছুঁয়ে দিচ্ছে সুমুর নাজুক দেহটা। ঠান্ডায় মৃদু কেঁপে কেঁপে উঠছে, তবুও কোনো তাড়া নেই রুমে যাবার। বাতাসের ফলে ওড়না আর চুলগুলো উড়ছে। আনমনেই সুমু গেয়ে উঠল, কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া, অন্তরে শেরিরি অনল জলে রইয়া রইয়া। পেছনে কারো উপস্থিতি টের পেতে থেমে গেল সুমু। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল সুমুর। ডান হাতের তালু দিয়ে পানি মুছে ফেলল সুমু। ঘুরে দাঁড়ালো শেহরাজের দিকে। শেহরাজ ব্যালকনিতে রাখা রকিং চেয়ারে বসে ফোনে কল করছে। সুমুকে তাকিয়ে থাকতে দেখে বলল, প্যাকিং করেছো? জি। চুপ করে গেল দুজনেই। শেহরাজ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কিছু বলতে চাও? সুমু কোনো কথাই বলল না। ধীর পায়ে এগিয়ে গেল শেহরাজের দিকে। শেহরাজের সামনে দাঁড়িয়ে আচমকাই মেঝেতে শেহরাজের পা দুটোকে জড়িয়ে শেহরাজের উরুর ওপর মাথা রেখে বসে পড়ল। হঠাৎ এমন ঘটনায় শেহরাজ অবাক হলো ভীষণ, তবে কিছুই বলল না। থাকতে দিল সুমুকে এইভাবেই বসে। কত সময় গেল কে জানে। শেহরাজ তাকিয়ে আছে সুমুর ঝুঁকে থাকা মাথার দিকে। কিছুক্ষণ পর পর মৃদু কেঁপে কেঁপে উঠছে সুমুর দেহখানা। শেহরাজ উরুর জায়গায় প্যান্টে ভেজা অনুভব করছে। শেহরাজ জানে তার প্রেয়সী কাঁদছে। বুকে টেনে নিতে ইচ্ছে করলেও ইচ্ছেটাকে দমিয়ে রাখলো শেহরাজ। সুমুর কথা শোনার অপেক্ষায় রইল। মিনিটখানেক বাদে সুমু মুখ খুলল, খান সাহেব, হুম। শুনেছি মানুষ মারা যাবার পর আল্লাহ তাকে আখিরাতে পুনরায় জীবন দান করেন সব পাপ পুণ্যের হিসাব নেবার জন্য। যদি মানুষটা পাপী হয় তাহলে তাকে জাহান্নাম নসিব করা হয়, আর যদি মানুষটা ইমানদার ব্যক্তি হয় তাহলে তাকে জান্নাত নসিব করা হয়। আর জান্নাত নসিব করার আগে ওই ব্যক্তিকে আল্লাহ নাকি একটা প্রশ্ন করেন। আপনি জানেন খান সাহেব সেই প্রশ্নটা কি? কি? সৃষ্টিকর্তা নাকি ওই ইমানদার ব্যক্তির কাছে জানতে চায় যে দুনিয়াতে এমন কোন ইচ্ছা আছে যেটা সে দুনিয়াতে বেঁচে থাকতে খুব করে চেয়েছিল তবে পূরণ হয়নি। তখন যদি ওই ইমানদার ব্যক্তি তার ইচ্ছাটার কথা বলে তাহলে নাকি আল্লাহ তার ওই ইচ্ছাটার সাথে সাথে পূরণ করে। আর জান্নাতে কোনো ইচ্ছাই অপূরণীয় থাকে না, সেখানে মুখ থেকে কথা বের হবার আগেই ইচ্ছা পূরণ হয়ে যায়। থামলো সুমু। পুনরায় বলল, আপনি জানেন যখন আমার জীবনে এমন সময়টা আসবে তখন আমি কোন অপূরণীয় ইচ্ছার কথা বলবো? কি ইচ্ছা? আপনাকে নিজের করে পাওয়ার ইচ্ছা, আপনার ভালোবাসা পাওয়ার ইচ্ছা। শেহরাজ অবাক হয়ে তাকিয়ে রইল সুমুর দিকে। সুমু পুনরায় বলল, মোনাজাতে শুধু একটা জিনিসই চাই, দুনিয়াতে আপনি যাকে ভালোবাসেন তাকেই যেন পান, কিন্তু আখিরাতে আপনি যেন আমার হন। আমি বড্ড বেশি লোভী খান সাহেব। কেন জানেন? কারণ দুনিয়াতে আপনাকে আমি পেলেও মৃত্যু একটা সময় আমাদের আলাদা করে দিত, কিন্তু আখিরাতে আপনাকে একবার পেয়ে গেলে আর হারানোর ভয় নেই। দুনিয়াতে হাজারো মেয়ে আপনার দিকে তাকাবে, কিন্তু আখিরাতে অন্য কোনো মেয়ে আমার খান সাহেবের দিকে তাকাবেন না। কি মজা, তাই না খান সাহেব? আখিরাতে আপনি একান্তই আমার হবেন, কোনো হারানোর ভয় থাকবে না। কত লোভী একটা মেয়ে আমি, বড্ড বেশি লোভ আমার আপনাকে একান্তই নিজের করে পাবার খান সাহেব। আমি আপনাকে মোনাজাতে আখিরাতের জীবনে চাই। দয়া করে আপনি অন্তত আপনার ওই ভালোবাসার মানুষটার সাথে দুনিয়া পর্যন্ত থাকতে চাইয়েন, আখিরাতের জীবনে চাইয়েন না। যদি চান তাহলে আমি যে দুনিয়া আখিরাত দুটো জীবনই হেরে যাব। আচ্ছা খান সাহেব, হবেন তো আপনি আখিরাতের জীবনে আমার? বলেন না খান সাহেব, হবেন তো? থাকবেন তো আমার সাথে? বলেন না খান সাহেব। ও খান সাহেব। কাঁদছে সুমু। কান্নার ফলে হেসকে উঠে গেছে সুমুর। এক কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে কেঁপে উঠছে শরীরটা। আর্তনাদ এত করুণ শোনায় কেন জানে না শেহরাজ। সুমুর বলা কথাগুলো শেহরাজের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। কিছুক্ষণ সুমুর দিকে তাকিয়ে থেকে যত্ন সহকারে সুমুকে বাজা করে তুলে নিল। রুমে নিয়ে বেডে শুয়ে দিল। গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে দিল। নিঃশব্দে সুমুর পাশে গিয়ে বসলো। আলতো স্পর্শে সুমুর মুখে ওপর আসা চুলগুলো কানের পাশে গুজে দিল। সুমুর হাত ধরে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, তোমার সব প্রশ্নের উত্তর তুই খুব তাড়াতাড়ি পাবে সুইটার। শহরে ব্যস্ত মানুষের কোলাহল শোনা যাচ্ছে। সকলে যার যার কাজের জায়গায় ছুটছে। গাড়ির হর্ন শোনা যাচ্ছে। দূর থেকে ফেরিওয়ালার ডাক মাঝে মাঝে ভেসে আসছে। রাহিনদের 3টে গাড়ি নিজ গতিতে ছুটছে। শেহরাজরা ভোরের আলো ফোটার আগেই কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে।
সুমু আর শেহরাজকে আলাদা গাড়িতে যেতে দেওয়া হয়েছে। শেহরাজের ভাষ্যমতে তারা নিউ কাপল, তাদের প্রাইভেসির প্রয়োজন। রাহিনরা সকলে বাকি 2টা গাড়ি নিয়ে বেরিয়েছে। ইফতিয়া আর রাইসা যাওয়ার জন্য অনেক বাহানা করেছিল। শেহরাজের আলাদাভাবে কিছু বলতে হয়নি। রাহিন নিজেই আগে আগে ওদের ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছে। মা, খালা আর বোনদের জন্য, বন্ধুদের জন্য অনেক মাথা হেট হয়েছে রাহিনের। রাহিন জানে ওরা দুজনে গেলে আবারও কোনো না কোনো গন্ডগোল পাকাবেই, তাই ওদের দুজনকে পড়াশোনার কথা বলে বাসায় রেখে এসেছে। রাহিনদের গাড়িতে নাজমিন আর সামিয়াও আছে। আয়ুব আর নাজমিন মাঝে মাঝেই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া করছে। মাঝে মধ্যেই রাহিনের মনে হয় এদের দুজনের ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না হয়তো। আর রাহিন ড্রাইভিং সিটে বসেছে। রাহিনের পাশের সিটে আয়ুব বসেছে। পেছনের 2 সিটে নাজমিন আর সামিয়া বসেছে। বাকি পেছনের 2 সিটে সারবাস আর নিহাল। অমিত আর বাজরা অন্য গাড়িতে। স্যান্ডিকে শেহরাজ লোকেশন দিয়ে কালকেই কক্সবাজার পাঠিয়ে দিয়েছে। রাহিন ভিউ মিররে ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে সামিয়াকে দেখছে। রাহিন শুধু সামিয়ার মাধ্যমিকটা শেষ করার অপেক্ষায় আছে। সামিয়ার মাধ্যমিকটা শেষ হলে বাসায় বিয়ের কথা বলবে। এই মেয়েটার জন্য রাহিনের বেঁচে থাকা। বাহিরে থাকে তখন এই মেয়েটাকে এক পলক দেখার জন্য, একটু কথা বলার জন্য মনটা ছটফট করে রাহিনের। সামিয়া কি বোঝে রাহিনের এই ফিলিংসগুলো? বোঝে না। কিভাবে বুঝবে? সামিয়া তো আর রাহিনকে ভালোবাসে না। ভালোবাসে, তবে ভাইয়ের মতো। রাহিন খুব করে যায় সামিয়া রাহিনকে বুঝুক, ভালোবাসুক। সে কি কোনোদিনও সামিয়াকে বোনের নজরে দেখেছে? দেখেনি। যদি কোনো নজরে দেখে থাকে তাহলে সেটা হলো বউয়ের নজরে। পিচ্ছি বউ হবে সামিয়া তার। গাড়ি চলছে নিউ গতিতে। সুমু জানালার সাথে মাথা ঠেকিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। শেহরাজ দক্ষ হাতে স্টিয়ারিং ঘোরাচ্ছে। চোখে ব্ল্যাক সানগ্লাস, ডান হাতে রেড বুল ক্যানের বোতল, মুখটা গম্ভীর করে রাখা। ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে সুমুকে ফলো করছে। সুমু অপলক তাকিয়ে আছে বাইরের দিকে। হঠাৎ শেহরাজ গান প্লে করলো। গানটা 2 লাইন হতেই সুমুর গানটা বন্ধ করে দিল। পুনরায় একই রকমভাবে বসে রইল। শেহরাজ সুমুকে চালানোর জন্য আবারও নিউ গান প্লে করলো। সুমু গানটা আবারও অফ করে দিল। বিরক্তি নিয়ে তাকালো শেহরাজের দিকে। শেহরাজ ড্রাইভিং করতে ব্যস্ত। মুখ দেখে বোঝা যাচ্ছে না রেগে গেল কিনা। শেহরাজের কোনো প্রতিক্রিয়া না দেখে সুমু পুনরায় মাথা হেলিয়ে দিল। সুমু চোখ বন্ধ করতে শেহরাজ আবারও গান প্লে করলো। সুমু মহা বিরক্ত হলো। রাগে কষ্টে বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইছে সুমুর। সে কষ্ট পাচ্ছে আর তার খান সাহেব একের পর এক মিউজিক প্লে করেই যাচ্ছে। মনে হচ্ছে আজ তার বিয়ে, যার জন্য তিনি এত খুশি। অবশ্য খুশি হবে নাই বা কেন? আজ তো তার ভালোবাসার মানুষটার সাথে দেখা হবে। তার খুশি থাকাটা তো স্বাভাবিক। কিন্তু খান সাহেব কি বুঝতে পারছে না আমার মনের অবস্থা? আমার সামনে অন্তত কি এমন না করলে হচ্ছে না ওনার? কথাগুলো মনে মনে আওড়ে গানটা অফ করে দিল সুমু। বিরক্তির সাথে শেহরাজের দিকে তাকিয়ে বলল, গাড়ি থামান, আমি অন্য গাড়িতে যাব। শেহরাজের মাঝে কোনো হেলদোল দেখা গেল না। সে আপন মনে গাড়ি চালাতে ব্যস্ত। সুমু আরও বিরক্ত হয়ে একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেল। নিচ থেকে গাড়ির ব্রেক কষল সুমু। রাস্তা পুরোপুরি ফাঁকা হওয়াতে ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল তারা। শেহরাজ একটা রামধনক মারল সুমুকে, চেঁচিয়ে পড়ল, আর ইউ ক্রেজি সুমু, কি করলে তুমি এটা? তুমি জানো তোমার এই কাজে আজ কত বড় দুর্ঘটনা হতে পারত? নেহাত রাস্তা পুরো ফাঁকা, তাই নয়তো কি হতো তোমার কোনো আইডিয়া আছে? সুমু কোনো কথাই বলল না। গাড়ি থেকে বের হবার জন্য গাড়ির দরজা খুলতেই শেহরাজ হ্যাঁচকা টান মেরে সুমুকে নিজের কোলের উপর নিয়ে এলো। ভয়ে সুমু চোখ খিচে বন্ধ করে রইল। নিজের অবস্থান বুঝতেই চোখ মেলে তাকালো সুমু। শেহরাজ গাড়ি স্টার্ট দিয়ে এক হাতে সুমুর কোমর জড়িয়ে ধরল, অন্য হাত স্টিয়ারিংয়ে রাখলো। পুনরায় গাড়ি চলতে শুরু করলো। সুমুর দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, হার্টবিট বেড়ে গেছে। শেহরাজের হাতে জড়িয়ে রাখা কোমরের অংশে সুরসুর করছে সুমুর। অন্যরকম একটা ফিলিংস শরীরে কাজ করছে সুমুর। শরীর গরম হয়ে আসছে। অবাকের চোটে সুমু নড়াচড়া করতে ভুলে গেছে। এক আকাশ সমান লজ্জা ভর করেছে সুমুর শরীরে। কিন্তু সেই লজ্জাটা বেশিক্ষণ থাকলো না। তার খান সাহেবের অন্য কেউ আছে কথাটা মনে পড়তেই কোলের মধ্যেই মুচড়ামুচড়ি শুরু করলো সুমু। শেহরাজ বিরক্ত হয়ে বলল, কি সমস্যা, এত নড়ছো কেন? সুমু রাগী স্বরে বলল, এসব কি? যখন তখন আমার শরীরে হাত দেন।
আমাকে কোলে তুলে নেন। এইসব কেন করেন আপনি? আমাকে নামান বলছি। শেহরাজ দুষ্টু হেসে বলল, শুধু কোলে আর শরীরে হাত দিয়েছি তাতেই এমন করছো?